ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দেবে। ইউনূস সাহেবকে থামান, উনি যেটা করছেন সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক। ধানমন্ডি 32 প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারি ইন্ধন ছিল। বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাজে সিদ্ধান্ত, সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত। একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। ভাই আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন। আমরা ইউনূস সাহেবের হাত ধরে আমেরিকানদের বলে উঠছি। নাগরিকের ক্ষমতায়ন চায় না, তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এই ভোট নিয়ে যত নাটক, এই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, যারা এই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশের ভালো চায় না, নাগরিকের ক্ষমতায়ন চায় না, তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে জাতীয় পার্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় পার্টির কিছু পতিত যারা বেশিরভাগকে সবসময় পৃষ্ঠপোষকতা জুগিয়ে এসছে, তারা আবার ডালপালা মেলতে শুরু করেছে। ধানমন্ডি 32 প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে, এবং ধানমন্ডি 32 যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল। সর্বশেষ যেবার হলো, এই সবকিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি, সেটা হলো বন্দর। এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল, যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে, কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। ভাই আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কি যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল যে সংস্কার করতে চাই, পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন 11 সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কিনা? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কার করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দেবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, একই রকম রাজনৈতিক দূরভিসন্ধ। আপনি যদি শুধু বন্দর সংক্রান্ত বিষয়ে কথা বলেন তাহলে আমাকে স্বীকার করতেই হয়, বন্দর সংক্রান্ত ব্যবস্থাপনায় বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাজে সিদ্ধান্ত, সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত, এবং সেটা এমন একটা সিদ্ধান্ত যেটা বাংলার জনতা সবাই এটাকে প্রত্যাখ্যান করছে। আমি আপনার সাথে কিছুটা রাজি এই বিষয়ে, যে আমরা ভারতের হাত থেকে নেমে, ভারতের কোল থেকে নেমে আমরা ইউনূস সাহেবের হাত ধরে আমেরিকানদের বলে উঠছি। কোল পরিবর্তন হচ্ছে, বাঙালি নিজের পায়ে দাঁড়াতে পারছে না। আমরা আমাদের মধ্যে এতভাবে বিভক্ত হয়ে গেছি যে আমরা কিছুতেই আমাদের সরকারের উপরে একসাথে সবাই মিলে এমন একটা চাপ সৃষ্টি করতে পারছি না যাতে সরকার জনগণের কথা শুনতে বাধ্য হয়। আমার আবেদন আপনাদের সবার মাধ্যমে জাতির কাছে যে আপনারা আন্তর্দলীয় কোন্দল বাদ দিন, আপনারা দেশের এই যে একটা জাতীয় স্বার্থের বিষয়, এই বিষয়ে আমরা শঙ্কা করছি আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনের প্রক্রিয়ার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পুনরাবৃত্তি করছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল করার চেষ্টা করবে। সেজন্য নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই বেশিরভাগকে পৃষ্ঠপোষকতা জুড়িয়েছে, আমাদের বিগত ভোটবিহীন মানুষের অংশগ্রহণবিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে, এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন, আওয়ামী লীগের একটা এক্সটেনশন। জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টির কিছু মানুষ আছে যারা গণমাধ্যমের বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো
আপনারা যখন তাদেরকে তাদের কথা বলে বা তাদেরকে আমরা আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখতে চাই। কোন অসত্য বিভ্রান্তিকর দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বেশিরভাগকে আবার নির্বাচিত করে এমন ধরনের কার্যক্রম থেকে আমাদের সবাই বিরত থাকা উচিত এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে হবে। না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সরকারকে নিতে হবে, এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। যদি আওয়ামী লীগ বিভিন্ন নামে ফেরার চেষ্টা করেছে, জাতীয় পার্টির ব্যানারে এখন আবার ফেরার চেষ্টা করছে, যে কোনো রূপে যে কোনো চরিত্রে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তাকে সেটি প্রতিহত করা হবে এবং হাসিনার বিচার নিশ্চিত, হাসিনার যে রায়টি হয়েছে সেই রায়টি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে। যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন, আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে। আগে ফাঁসিটা হোক, ফাঁসি হওয়ার পর আমরা এটা বিবেচনা করবো যে আমরা হচ্ছে আওয়ামী লীগ কি আসবে কি আসবে না, নির্বাচন করবে কি করবে না, এটা হচ্ছে ফাঁসি হওয়ার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হইতে পারে। তো আপনারা দেখেছেন দেশে যদি গণতন্ত্র থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে মানুষের যেই গণতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্তির যেই উৎসব মুখর পরিবেশটা সেটা আপনারা সবাই হচ্ছে অনুধাবন করতে পারছেন। আশা করি শুধুমাত্র দেশীয় গণতন্ত্র না, দেশের জাতীয় গণতন্ত্র না, আমাদের দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকবে। আমাদের অনেক দল আছে গণতন্ত্র সারাদিন বলে, কিন্তু নিজের দলের কোনো কাউন্সিল নাই। আমার নিজের দলের কাউন্সিল কবে হয়েছে ওনাদের মনে আছে কিনা ওনাদের নিজেদের প্রশ্ন করা উচিত। দলীয় ষড়যন্ত্র রেখে জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের সম্ভব না। দলীয় পরিবারতন্ত্র রেখে জাতীয়ভাবে হচ্ছে আপনার গণতন্ত্র কায়েম করবে, এগুলো হচ্ছে এক ধরনের হিপোক্রেসি। সেই জন্য আমরা এই দলীয় যে গণতন্ত্র চর্চা আমাদের অব্যাহত রয়েছে, আমরা চাই সেটি অন্য দলগুলো অনুসরণ করবে। জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করছে, মনোনয়নের মধ্যে স্বচ্ছতা রয়েছে, যে টাকা খেয়ে মনোনয়ন দিয়ে দেওয়া, যে বেশি টাকা দিবে তাকে মনোনয়ন দিয়ে দেওয়া, এই যে সংস্কৃতি, এগুলো তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আসে, এরপর হচ্ছে মনোনয়ন দিয়েছে, সেগুলো থেকে আমাদের উত্তরণের পথে আমরা হাঁটছি, আমরা উদাহরণ তৈরি করছি। আমরা নতুন বন্দোবস্ত বলতে যেটা বুঝাই, এটাই আসলে নতুন বন্দোবস্ত। একটা নতুন বন্দোবস্ত তো এটা নির্দিষ্ট কোনো প্যাকেজ না, এই রাজনৈতিক সংস্কৃতির সমন্বয় হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইভাবে আমরা গড়ে তুলবো এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে উপহার দিবে, বাংলাদেশ এই এনসিপি বাংলাদেশকে নতুন রাজনীতি উপহার দিবে এবং রাজনীতি অতীতের যে কনভেনশনাল পলিটিক্স এটা ডিফিকাল্ট হয়ে যাবে। যারা ভাবছেন যে পেশি শক্তি, মানি ম্যান মিডিয়া এই ফিয়ার নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আপনারা ভোটকে নিয়ন্ত্রণ করবেন, আপনারা বোকার সঙ্গে বসবাস করছেন। জনগণকে ভরসা নিতে হবে, জনগণের ক্ষমতায়নকে ভরসা নিতে হবে, জনগণ দিন শেষে যে রায় দেবে সেটাকে মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে প্রশাসনকে নাকি কন্ট্রোল করতে হবে, ডিসি কে নিয়ন্ত্রণ করতে হবে। তো ডিসি এসপি এগুলোতে ভাগাভাগি চলতেছে, এখন মধ্যরাতে ডিসি পুনর্গঠিত হয়। তো এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। আর প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসলে শহীদের রক্ত এবং আহতদের আত্মবাদ আপনারা দেখেছেন। আপনারা এই প্রশাসন কিন্তু ফেসিবাদকে কাঠামোকে শক্তিশালী করেছেন। তা আপনারা এটা ভাবেন না যে আবার পোস্টিং প্রশাসনকে আপনারা সামনে রেখে আবার একটা পাতানো নির্বাচন আয়োজনের সহায়ক আপনারা হবেন। আপনাদেরকে যদি বাধ্য করে কেউ, কোন রাজনৈতিক দল আপনাদেরকে বাধ্য করে, আপনারা জনতার কাছে নেমে আসেন, আপনাদের রিজিকের কোনো অভাব হবে না। আপনারা যথেষ্ট মেধাবী মানুষ, যথেষ্ট যোগ্য মানুষ, আপনারা মেধার স্বাক্ষর রেখে আপনারা হচ্ছে সিভিল সার্ভিসে গিয়েছেন। এখন আপনাদেরকে যদি কেউ বাধ্য করে আপনারা সেটা মানুষের সামনে প্রকাশ করুন, আপনারা জনতার কাতারে নেমে আসুন, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। তো সেই জন্য যে রাজনৈতিক দলগুলো প্রশাসনকে ভাববাটোয়ারা করছেন, আপনারা প্রশাসনকে ভাববাটোয়ারা করে এই পথ থেকে সরে আসেন। আগামী নির্বাচন প্রশাসনকে কন্ট্রোল করে যে ডিসি যাকে বলবো তাকে ধরবে, যাকে বলবো তাকে ছাড়বে, এই নির্বাচন হবে না। আমার আরেক দল বলে হচ্ছে, বিএনপির এক প্রার্থী বলতেছে যদি ধানের শীষ ব্যালটে না থাকে তাহলে ব্যালটের মধ্যে ধানের শীষ ছাপাই আমরা সেই ব্যালট হচ্ছে দিয়ে দেবো। মানে এই যে একটা কেস হয়ে যাচ্ছে আর কি, দাম্ভিকতার অহংকারের একটা কেস। তো এইগুলা থেকে বেরোয় আসতে হবে। বেরোয় এসে জনগণ যাকে ভোট দেয় আমরা সেই রায় মেনে নেবো। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত না করে সিদ্ধান্ত যদি নেয় যে আমরা ফিট না, ওকে ফাইন, আমরা এটা অ্যাকসেপ্ট করবো। কিন্তু জনগণকে বাধ্য করে ভোট কেন্দ্র দখল করার যে মহল আপনারা দিচ্ছেন এখনই, এটা কিন্তু স্বাভাবিক নির্বাচনের বার্তা দেয় না। আপনারা হচ্ছে আওয়ামী কালচারের থেকে আবার চলে যাচ্ছেন। তো গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে, গণমাধ্যমে কিন্তু ওয়াচকদের ভূমিকা পালন করবে।
আমরা গণমাধ্যম চেষ্টা করে নিরপেক্ষতা ধরে রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিক, আপনারা বস্তুনিষ্ঠতার সাথে পেশাদারিত্বের সাথে আপনারা সাংবাদিকতা পরিচালনা করেন, আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা রয়েছে। আমরা চাই আপনাদের নিষ্ঠা, আপনাদের প্রজ্ঞা, পেশাদারি যে বস্তুনিষ্ঠতা সেটি আপনারা বজায় রেখে আগামী নির্বাচনে শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা রয়েছে বিষয়টি আমার নয়, আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা সেই জায়গায় আপনাদের পেশাদারিত্বের প্রমাণ দিবেন। ওই আমাদের আগে যে আমরা দেখছি যে ইয়া থেকে সময় টেলিভিশনের যে অফিসার পরিচালক ছিল এখানে বাংলা মোটর না, ওখান থেকে হচ্ছে প্রেসক্রিপশন কে যাবে কে যাবে না, কোন ফুটেজ যাবে কোন ফুটেজ যাবে না। তো আমরা চাই 5 আগস্টের পরে আপনারা যেভাবে সাহসিকতার সাথে সাংবাদিকতা করছেন, আমরা চাই যেই ভুল করবে আপনারা সেটা মানুষের সামনে উপস্থাপন করুন, মানুষ সেটা রায় দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব আসাদুল্লাহকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ রাখছি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আসবে না, সামনে আসলে তোমাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা খুব স্বল্প নোটিসে আজকে এসেছেন, সেজন্য ধন্যবাদ। আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তাদের সাথে মত বিনিময়ে অনুষ্ঠান আয়োজন করেছি। রাজনীতি শব্দটা শুনলে জনসাধারণের মনে, বেশিরভাগের মনে যে অনুভূতিটা আসে সেটা হচ্ছে শঙ্কা, ভয়, সংশয় বা হতাশা। আমরা বিগত বছরগুলোতেও দেখেছি যে মানুষের মনে প্রচলিত যে ধারণা সেটা হচ্ছে রাজনীতি নোংরা জায়গা, সেখানে ভালো মানুষের জায়গা নেই, খারাপ মানুষরাই রাজনীতি করে, গদফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ এই ধরনের মানুষ দিয়েই রাজনীতি পরিপূর্ণ থাকে, রাজনীতি ভালো মানুষের নাগালের বাইরে। আমরা প্রায় 2 সপ্তাহ আগে সকলকে আহ্বান জানিয়েছিলাম এই ধারণাটা ভাঙার জন্য এগিয়ে আসতে। যারা যোগ্য মানুষ আছেন, সৎ মানুষ আছেন, যারা আসলে জনপ্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চান, সেই মানুষগুলোকে আমরা অনুরোধ করেছিলাম আমাদের মনোনয়ন আবেদন ফর্ম পূরণ করতে, অথবা যারা এমন মানুষগুলোকে চেনেন তাদেরকে তারা যাতে এই মানুষগুলোকে অনুরোধ করেন আমাদের দলের সাথে যুক্ত করতে, আমাদের মনোনয়ন আবেদন ফর্ম দিতে। আমরা চাচ্ছিলাম গতানুগতিক যে চিন্তা, গতানুগতিক যে ধারণা রাজনীতিতে ভালো মানুষের জায়গা নেই, এই ধারণাটা ভাঙার, এবং আমাদের আহ্বান করেছিলাম মানুষকে যারা আসলে জনপ্রতিনিধিত্ব করতে চান তাদেরকে এগিয়ে আসে। সেই আহ্বানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় 1,500-এর মতো মানুষ এগিয়ে এসেছেন, আমাদের ফর্ম নিয়েছেন, এবং আমরা তাদের সাথে গত 2 দিন যাবৎ কথা বলেছি, মত বিনিময় হয়েছে। আমাদের বিভাগীয় সম্পাদকরা আছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই এই 2 দিন এবং তার আগে গত 2 সপ্তাহে অনেক কঠোর পরিশ্রম করেছেন এই আয়োজনটা করার জন্য। আমরা এই প্রক্রিয়ায় খুব অসাধারণ কিছু মনোনয়ন প্রত্যাশীদের পেয়েছি, যাদের আসলেই ভোট দিতে পারলে মানুষের আনন্দ হবে। ভোট দিতে গেলে যেমন মনে হয় যে মন্দের ভালো একজনকে ভোট দিলাম, 2 ক্যান্ডিডেট 3 ক্যান্ডিডেট 3 জনের কেউই তেমন আশা জাগায় না, মনে হয় না যে ভোটটা কাজে লাগবে তাদের কাউকে দিলে, মন্দের ভালো একজনকে দিতে হবে। সেরকম না হয়ে আসলেই যাদেরকে ভোট দিতে পারলে মানুষের মনে উৎসাহ আসবে, আনন্দ আসবে, এরকম অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে যারা ট্রেডিশনালি কখনো চিন্তা করেনি রাজনীতি তাদের হবে বা রাজনীতিতে কখনো সম্পৃক্ত ছিলেন না, এমন মানুষ এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। খুবই উৎসবমুখর পরিবেশে আমরা এই আয়োজনটা করতে পেরেছি। আপনারা দেখেছেন যে এর আগেও আমাদের কেন্দ্রীয় কার্যালয় আপনারা অনেকটি কভার করেছেন, খুব উৎসবমুখর পরিবেশে মনোনয়ন আবেদন ফর্মগুলো সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন, এবং গত 2 দিনও খুব উৎসবমুখর পরিবেশে আমরা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করেছি। নিজেদের মধ্যে তারা কানেক্টেড হয়েছেন, নিজেদের মধ্যে আড্ডা দিয়েছেন, কথা বলেছেন। এখানে অনেকেই কেমন সংসদ চাই সেটা লিখেছেন, রাজার ছেলেই শুধু রাজা হবে এমন না, এরকম অনেক কথা আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। আমরা এই যে প্রক্রিয়ার মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত করেছি মনোনয়ন আবেদন প্রক্রিয়া, আমাদের আশা থাকবে যে এটা আগামীতে অন্যান্য রাজনৈতিক দলও এভাবে এগিয়ে আসবেন। এই পরিবর্তনটা আমরা দেখতে পারবো রাজনীতিতে, যেখানে আসলেই যেভাবে অন্যান্য দল মনোনয়ন আবেদন প্রক্রিয়া করেন, যেখানে অনেক সময় স্বচ্ছতা থাকে না, কিভাবে কি মনোনয়ন পাচ্ছে সে ব্যাপারে স্বচ্ছতা থাকে না, সেটা না হয়ে তারা উন্মুক্ত আবেদন প্রক্রিয়া চালু করবে এবং ক্ষমতা নেমে আসবে জনতার কাতারে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার।
এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি এনসিপি মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আছেন। প্রিয় দেশবাসী যারা আপনারা দেখছেন এবং সাংবাদিক বন্ধুগণ, বরাবরের মতোই আপনাদের মাধ্যমে আমাদের দলের আত্মপ্রকাশ থেকে শুরু করে দলের বিভিন্ন প্রক্রিয়ায় আপনারা সরাসরি ছিলেন, দেখেছেন। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের ডেমোক্রেটিক যে প্রসেস সেটাকে আপনাদের সামনে তুলে ধরতে, সেখানে আমরা দেখেছিলাম যে যদি কেউ মগবাজার বা গুলশানে হাজিরা দেয় তাহলে তার নমিনেশন বা সিট কনফার্ম হয়ে যায়। আমরা সেই প্রক্রিয়ার দিকে এগোইনি। আমরা বলেছি যে তোমার বংশ পরিচয় কয়েকটা নির্দিষ্ট ফ্যামিলির যদি না হয় তাহলে তুমি ইলেকশন করতে পারবা, এবং সেই জন্য অফলাইন এবং অনলাইনে আমরা পুরো বাংলাদেশ থেকে সবাইকে আহ্বান করেছি। করার পরে যেটা হয়েছে, লোয়ার মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই অ্যাপ্লাই করেছে, সবাই আমাদের সাথে মত বিনিময় করেছে। নারী, পুরুষ, আলেম, ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবী, লয়ার, ডক্টরস, ইঞ্জিনিয়ার সবাই এখানে এসেছে, এবং সাবেক আমলা, সাবেক মিলিটারি পার্সন সবাই এখানে এসেছে। সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জানান দিয়েছে যে আমি মগবাজার এবং গুলশান একটি রুমে হাজিরা না দিয়ে আমি জনতার কাতারে হাজিরা দিয়েছি এবং আমরা সংসদে যেতে চাই। এবং শাপলাকলির প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, সেটা আমরা এই সময়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি আরো মানুষের মধ্যে বাড়ছে। এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্বল্প সময়ে কখন আমরা শোডাউন দিব। আমরা হলো শোডাউন তো আসলে হুন্ডা বা গাড়ি বহর এগুলো নিয়ে দিতে চাই না। গত 24 অগাস্টের 5 তারিখে পুরো বাংলাদেশের মানুষ সংস্কার এবং নতুন রাজনীতির পক্ষে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে। ফলত অনেকে এখন ডেটা ক্যালকুলেশন যেগুলোতে এসেছে, এখনো মানুষ কাকে ভোট দিবে এটা ডিসাইড করে নাই। অর্থাৎ তারা অপেক্ষায় আছে কখন শাপলাকলি আসবে এবং সেই শাপলাকলিকে তারা জয়যুক্ত করবে। এবং আমরা 2 দিনে যেটা করেছি, প্রত্যেক পার্সনের সাথে 1-to-1 কথা বলেছি এবং এটা ইনশিওর করার চেষ্টা চালিয়েছি যে যাতে কেউ 24-এর ইলেকশন করেছে এমন কেউ নমিনেশন না পায়। জাতীয় পার্টি আওয়ামী লীগ করেছে এমন কোন ব্যক্তি নমিনেশন না পায়। চাঁদাবাজি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত ছিল এমন মানুষগুলো যাতে এখানে নমিনেশন না পায়। এবং আমাদের একটা ডেডিকেটেড টিম ছিল যারা এই বিষয়গুলো নিশ্চয়তা বিধান করেছে। বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট যাচ্ছে এবং সাথে সাথে আমরা শুনেছি বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতা কামনা করি। বাংলাদেশে যে আপোষহীন এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা পোষণ করি। সাথে সাথে আমরা একটা বিবৃতি দেখেছিলাম, জামায়াত ইসলামী বলেছে যে যাতে বাইকের যে শোডাউন, হুন্ডার যে শোডাউন সেটা বন্ধ করে, কিন্তু ততদিনে তারা পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে। তারপরেও বন্ধ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের এই যে পুরো বাংলাদেশে একটা ভূমিকম্পের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সরকার এই বিষয়টি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং তারা একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। আমরা সরকারকে বলবো, আমরা আসলে কোন সময় ভবন হেলে মারা যায় এই নিশ্চয়তা আসলে ঢাকা শহরে নাই। এই জন্য আপনারা একটু প্রিকশনলি মানুষকে জানাবেন। এখন সায়েন্সের যুগ, কখন ভূমিকম্প হবে বা নিরাপত্তা বিধান, জনসচেতনতা প্রচার করা টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে, এগুলো আমরা এখনো সরকার থেকে পাইনি। ফলত এই জায়গায় আমাদের উদ্বেগের জায়গা রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা একটি